হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা হলো যে লেনদেন করার পূর্বে আপনাদের কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে অনেক সময় আরেকজনকে টাকা ধার দিতে হয়, বা কোনো ব্যবসার কাজে টাকা ইনভেস্ট করতে হয়, বা অন্য কোনো কারণে, যেমন বিদেশে যদি কেউ যেতে চায় তখন টাকা কাউকে দিতে হয়। তো সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা এমনিতেই নগদ টাকা এমনিতেই দিয়ে দিই, কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই, কোনো কিছু নেই, আমরা এমনিতেই বিশ্বাস করে টাকাটা দিয়ে দিই। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব অনেকে হয়তো টাকা ধার চায়, অথবা কোনো ব্যবসায় ইনভেস্ট করার জন্য টাকা নিতে চায়। তখন কি করি আমরা, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বিধায় আমরা কি করি, কোনো ডকুমেন্টস রাখি না, কোনো সাক্ষ্য প্রমাণ রাখি না, এমনিতে টাকাটা দিয়ে দিই। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যখন টাকা ফেরতের বিষয় আসে অথবা কাজটা হচ্ছে না, তখন টাকাটা ফেরত দেওয়ার যখন বিষয় আসে তখন দেখা যাচ্ছে তারা উল্টে যায়, তারা অস্বীকার করে বা দিতে দেরি করে, বা বিভিন্নভাবে হয়রানি করে, এবং অনেক সময় দেখা যাচ্ছে অনেক ঘুরানোর পর তারপর টাকা দেয়, আবার অনেক সময় দেয় না। তো সেসব ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যখন কারোর সাথে লেনদেন করবেন, কোনো টাকা পয়সা আদান প্রদান করবেন, তখন আপনাকে একটা পূর্ব সতর্কতা হিসেবে, সেটা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যেই হোক না কেন, তার সাথে একটা চুক্তিপত্র করবেন, একটা স্টাম্পে, নন জুডিশিয়াল স্টাম্পে চুক্তিপত্র পত্র করবেন, অথবা আপনি চেক নিতে পারেন। আপনি যত টাকা দিয়েছেন তার পরিমাণ, বা যদি একটু বেশি বাড়িয়ে নিতে চান তখন বাড়িয়ে লিখে একটা চেক নেবেন, অথবা একটা চুক্তিপত্র করবেন। এটা হচ্ছে আপনার লেনদেনের প্রমাণপত্র। কারোর সামনেও যদি দেন, কাউকে সাক্ষী রেখেও যদি টাকা দেন, তারপরে কিন্তু এই চুক্তিপত্রটি এবং অথবা চেক চেক আপনাদের জন্য খুবই দরকার, যেটা আপনাকে একটা যখন সে টাকা দিবে না তখন সেটা আইনগত ভিত্তি হিসেবে আপনাকে সাহায্য করবে। তো এই ভুলটা কখনোই করবেন না যে এমনিতেই টাকাটা দিয়ে দিলেন কোনো প্রমাণ বা সাক্ষ্য ছাড়া। এই ভুলটা কখনোই করবেন না, সেটা যত ক্লোজ আত্মীয় স্বজন হোক অথবা কোনো বন্ধু বান্ধবী হোক। এমনকি ভাই বোনের ক্ষেত্রে, ভাই বা ভাই বোনের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রেও আপনি এই সতর্কতাটা অবশ্যই পালন করবেন। যদি মনে করেন যে তারা হয়তো এই চুক্তিপত্র করলে বা এই ধরনের চেক নিলে তারা মর্মাহত হতে পারে, কিন্তু আপনি তাদেরকে বুঝিয়ে যদি বলেন আইনগত বিষয়ের ব্যাপারে, তখন কিন্তু এই চুক্তিপত্র চেকটি আপনার যে উত্তরাধিকারী আছে তাদেরকে সহায়তা করবে। ধরুন আপনার যদি কিছু হয়ে যায়, তখন আপনার উত্তরাধিকারী এই চুক্তিপত্র অথবা ওই চেকটি দ্বারা টাকাগুলো কিন্তু তারা উদ্ধার করতে পারবে। কিন্তু যদি এই ধরনের কোনো প্রমাণ না থাকে, তাহলে আপনার পক্ষেও ওই টাকাগুলো, ধার দেওয়া টাকাগুলো বা ইনভেস্ট করা টাকাগুলো উদ্ধার করাও আপনার পক্ষে কষ্ট হবে। কোনো আইনগত কোনো ভিত্তি পাবেন না, কোনো আইনগত আশ্রয় পাবেন না, এবং আপনার উত্তরাধিকারী যারা আছে তাদেরও কষ্ট হবে এইসব এই টাকাগুলো উদ্ধার করার জন্য। কারণ তাদের থেকে কোনো ধরনের কিন্তু প্রমাণ নেই যে আসলে কত টাকা লেনদেন হয়েছে, কত টাকা নিয়েছেন, কি কারণে নিয়েছেন, এইসব কিন্তু উল্লেখ থাকে না। সবচেয়ে ভালো হয় আপনি যদি দুইটাই করতে পারেন, আপনি একটা চুক্তিপত্র করলেন আর চেকও নিলেন। হ্যাঁ, ওই চেকের নাম্বার ওই চুক্তিপত্রের মধ্যে উল্লেখ থাকবে। তো কি কারণে চেকটি দেয়া হয়েছে সেটাও চুক্তিপত্রের মধ্যে সুন্দরভাবে লিখে রাখবেন। তাহলে কি হয়, একটা আইনগত মূল্য পাওয়া যায়। তো এই ধরনের ভুল কখনোই করবেন না কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো লেনদেন করার জন্য। আর একটা বিষয় হচ্ছে, যারা টাকা ধার নিবেন কারো থেকে, তারা কিন্তু কখনোই ভুলে ব্ল্যাঙ্ক চেক দিবেন না। এই ব্ল্যাঙ্ক চেক দিলে হয় কি, যাকে চেক দিলেন তাকে হয়তো বিশ্বাস করে দিলেন বা বাধ্য হয়ে দিলেন, সে কিন্তু যে কোনো পরিমাণ অঙ্ক বসিয়ে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করতে পারে। তখন চেকের মামলা যখন করেন, তখন কিন্তু চেকে যে পরিমাণ টাকা উল্লেখ থাকে
সেই পরিমাণ টাকাই কিন্তু দিতে হয়। আপনি কিন্তু এটা কোনোভাবেই এটাকে অগ্রাহ্য করতে পারবেন না। তাই কারোর কাছ থেকে যখন টাকা ধার নেবেন তখন চেষ্টা করবেন চেকের মধ্যে টাকার অঙ্কটা বসিয়ে নেওয়ার জন্য, তাহলে আপনার পরবর্তীতে কোনো সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় যে 1 লাখ টাকা ধার নিয়েছেন, কিন্তু ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কারণে সে 5 বা 10 লাখ টাকা লিখে রাখলো। তো সেই যখন সে চেকের মামলাটা করবে তখন কিন্তু আপনি ওই টাকাটা কিন্তু দিতে বাধ্য থাকবেন, আর না হলে আপনার কিন্তু জেল জরিমানা হবেই যদি আপনি টাকাটা না দেন। আরো অনেক বিভিন্ন হয়রানির শিকার হবে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি কারো থেকে চেক নিবেন তখন সেখানে তারিখটা উল্লেখ না করে দেওয়াই ভালো। কারণ হচ্ছে তারিখ যদি উল্লেখ করে দেন তাহলে কিন্তু আপনার ওই তারিখ থেকে 6 মাসের মধ্যে কিন্তু সেটা ব্যাংকে উপস্থাপন করতে হয় নগদায়নের জন্য। যদি 6 মাস অতিক্রম হয়ে যায়, চেকের যে তারিখটা উল্লেখ আছে তার 6 মাস অতিক্রম হয়ে যায়, তাহলে কিন্তু আপনি চেকের মামলা করতে পারবেন না। তখন আপনাকে 406/420 যেটা পেনাল কোডের সেই মামলার মধ্যে যেতে হবে, অর্থাৎ প্রতারণার মামলা আপনাকে করতে হবে। অর্থাৎ একটা চেকের মামলা তো একটা প্রমাণ করা সহজ, কিন্তু ওইটা একটা জটিলতার দিকে চলে যাচ্ছে। তো এই বিষয়টি সতর্ক থাকবেন। আরেকটা বিষয় সতর্ক থাকবেন যে আপনি যার কাছ থেকে চেক নিয়েছেন তার স্বাক্ষরটা ঠিক আছে কিনা, সে তার অ্যাকাউন্টের সাথে তার অ্যাকাউন্টে যে সাইনটা দিয়েছে চেকেও একই সাইন দিয়েছে কিনা। যদি একই সাইন না থাকে তাহলে কিন্তু ব্যাংকে যখন চেকটি উপস্থাপন করবেন ব্যাংক কিন্তু চেকটি গ্রহণ করতে অস্বীকার করবে। কারণ চেকের স্বাক্ষর আর অ্যাকাউন্টধারীর স্বাক্ষর যদি না মিলে ব্যাংক কিন্তু চেকটি গ্রহণ করবে না। তো প্রথমে আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে চেক আসলে যে সাইনটা করা হয়েছে, চেকে যে সাইনটা করা হয়েছে সেই সাইনটা সঠিক কিনা। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি কিছু বিষয়ে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে সতর্ক করার জন্য যখন আপনি কোনো কিছু লেনদেন করবেন। তো আমার এই ভিডিও থেকে যদি আপনার একটু মাত্র উপকার হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সব সময় লিগ্যাল ফাইটারের সাথে থাকবেন। এই ধরনের আইনগত বিষয়ের বিভিন্ন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো সব সময় সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ।